নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্সে ফার্স্ট ইয়ারে পড়ছেন এবং আপনাদের কম্পালসারি যে বাংলাটা আছে সেই বাংলার মোস্ট ইম্পর্ট্যান্ট আমি দুইটি প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব, 10-10-20। এবং এই যদি দুটো প্রশ্ন আপনারা ভালোভাবে শোনেন বা ভালোভাবে তৈরি করতে পারেন, আপনারা এখানে 20 নাম্বার বাঁধা পেয়ে যাবেন, বেশি খাটতে হবে না। তো যে প্রশ্নগুলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সবসময় আসে, মূলত সেই প্রশ্নগুলো বেছে বেছে আমি আপনাদের সামনে তুলে ধরি। আগেও আমি অনেকগুলো ক্লাস দিয়েছি এবং অনেকগুলো পেপারে আলোচনা করেছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো আজকের আমি এই কম্পালসারি বাংলা, অনেকে মেসেজ করছেন যে কম্পালসারি বাংলার মোস্ট ইম্পর্ট্যান্ট নিয়ে একটু আলোচনা করার জন্য। আমি এই জন্য যেটা গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সব সময় আসে সেই রকমই দুটো প্রশ্ন নিয়ে আজকের আমি আলোচনা করব, এবং বাকিগুলো আবার যে প্রশ্নগুলো অথবা যে সাবজেক্টটা আপনার খুব নেসেসারি বা সমস্যা বেশি, সেগুলো আমাকে মেসেজ করবেন, আমি সেই পেপারগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে সেই সঙ্গে আমি বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশনগুলো আপনারা ছাড়ার সাথে সাথেই সবার আগে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমি যে লাস্ট মিনিট সাজেশান, ক্লাস কিংবা ইউনিভার্সিটির আপডেটগুলো দিই, সেগুলো আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন। এবং তা এছাড়াও অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং অনলাইনে ক্লাসও যদি করতে চান, সেগুলো লিঙ্কও পেয়ে যাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে। তাহলে চলুন আমি শুরু করি। আপনি পারলে 3টে স্টার মেরে নেবেন এই প্রশ্নটা। সেটা হচ্ছে, বাংলা ভাষায় ধ্বনি, বর্ণ, অক্ষর, দ্বিস্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি এবং স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি সম্পর্কে আলোচনা করুন। অথবা প্রশ্নটা এইরকমই আসে যে টিকা লিখুন স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি কিংবা অর্ধস্বর বা দ্বিস্বর, কিংবা এরকম বাংলা ভাষায় ধ্বনি, বর্ণ, অক্ষর, এইরকমই পার্ট পার্ট করে আসে। আমি টোটালটাই একটা প্রশ্ন আকারে দিয়ে দিচ্ছি। আপনারা এই প্রশ্নটা যদি করেন তো এটার মধ্যে আপনি অলরেডি পরীক্ষায় 100% পেয়ে যাবেন। এরপরে আমি আরেকটা দ্বিতীয় ইম্পর্ট্যান্ট প্রশ্নটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বলি, দেখো যে পাঠের যে ধ্বনি, বর্ণ, অক্ষর, দ্বিস্বর, অর্ধধ্বনি নিয়ে আলোচনা যদিও ইতিপূর্বে আমি করেছিলাম, কেবল এই ধ্বনিগুলো কেন হঠাৎ করে আমি আলোচনা করছি তার অবশ্যই খুব মূল্যবান। বিগত সালে সবসময় এই প্রশ্নগুলো আসে। তাই প্রথমে আমি আসব যে স্বরধ্বনি কাকে বলে। দেখো, মানুষ যখন কথা বলে তখন তার ধ্বনি, আবার বলছি, মানুষ যখন কথা বলে তখন তাকে বলা হয় ধ্বনি। তাই বর্ণ ধ্বনিরই সংকেত বা প্রতীক রূপ, ঠিক আছে? তাই স্বরধ্বনি আসলে স্বরবর্ণই, আবার বলছি স্বরধ্বনি আসলেই স্বরবর্ণই। যে বর্ণগুলি অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বলা হয় স্বরবর্ণ। আবার বলছি, যে বর্ণগুলি অন্য বর্ণ সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে না তাকে বলে স্বরবর্ণ। বাংলা ভাষায় প্রচলিত যে বাংলা মালা স্বরধ্বনির সংখ্যা 11টি, যেমন অ, আ, ই, উ ইত্যাদি। আবার স্বরধ্বনি দুই প্রকার হয়ে থাকে, হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। এবারে এই অ, ই, উ, এ, ওই, ও এগুলো দীর্ঘস্বর। এইবার আসছি ব্যঞ্জন বর্ণ কাকে বলবো। দেখো, যে বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, অর্থাৎ আবার বলছি, যে বর্ণ স্বরবর্ণ সাহায্য উচ্চারিত হতে পারে তাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ নিজে নিজে উচ্চারিত হতে পারে না এবং উচ্চারিত হতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয়, তাকেই বলা হয় ব্যঞ্জন বর্ণ। উচ্চারণের প্রকৃতি ভেদ ব্যঞ্জন বর্ণকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। যেমন দেখো, পর্শ বর্ণ, অল্প প্রাণ বর্ণ, খষ্ট বর্ণ, মহাপ্রাণ বর্ণ, অল্প প্রাণ বর্ণ, অঘোষ বর্ণ, ঘোষ বর্ণ, আবার ওষ্ঠবর্ণ, অন্তস্থ বর্ণ, অনুনায়িক বর্ণ, অযোগবগ বর্ণ। তাহলে এই এতগুলো বর্ণ ভাগ করা হয়। এবার আসছি ধ্বনি এবং বর্ণর মধ্যে প্রভেদ কোথায়। দেখো, ধ্বনি এবং মানুষের যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থ প্রকাশ আওয়াজকেই বলা হয় ধ্বনি। আবার বলছি, ধ্বনি
মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থ প্রকাশ আওয়াজকে বলা হয় ধ্বনি। ঠিক আছে, আর বর্ণ কাকে বলবো না, বর্ণ হলো ধ্বনি সংকেত। মানুষের যে বর্ণগুলিকে লিপিবদ্ধ করে রাখার প্রয়োজন যে সংকেত বা প্রতীক সাহায্য নেয় তাকে বলা হয় বর্ণ। আমি কিন্তু এটা আবার বলছি কারণ খুব ইম্পর্ট্যান্ট। বর্ণ হলো ধ্বনির সংকেত, মানুষের ধ্বনিগুলি লিপিবদ্ধ করে রাখে আর প্রয়োজনকেই সংকেত বা প্রতীক সাহায্য নেয় তাকে বলা হয় বর্ণ। এই বর্ণ দুই প্রকারের, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ ও বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হয়, যেমন অ, আ, ই, উ এই সমস্ত। ব্যঞ্জন বর্ণ সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, যেমন ক, খ, গ, ঘ, ঙ এগুলো। এবার হচ্ছে অক্ষর। অক্ষর কাকে বলবো? বর্ণ ও অক্ষর আলাদা, কিন্তু বাকযন্ত্রের যে একক প্রয়াসে উচ্চারিত ধ্বনি হলো অক্ষর। আবার বলছি, বর্ণ এবং অক্ষর আলাদা, বাকযন্ত্রের একক প্রয়াসে উচ্চারিত ধ্বনিকে বলা হয় অক্ষর। অক্ষর দুই রকম হয়ে থাকে, এক হচ্ছে স্বরান্তর আর ব্যঞ্জনান্তর। ঠিক আছে, যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরান্তর অক্ষর বলা হয়, আর যে অক্ষরের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে বলা হয় হলন্তর অক্ষর বা ব্যঞ্জনান্তর অক্ষর বলা হয়। এবার আসছি স্বরান্তর অক্ষর কাকে বলবো না, দেখো যেমন গণন ও স্বরধ্বনি আছে, কিন্তু যে সমীরণ শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনি। এবার হচ্ছে প্লুতস্বর আমি কাকে বলবো একটু আলোচনা করি। দেখো, দূর থেকে ডাক, কান্না, গান কিংবা আবৃত্তির সময় টেনে টেনে যে স্বরধ্বনি উচ্চারণ করা হয় তাকে বলা হয় যে প্লুতস্বর বলা হয়। এবার আসছে মৌলিক স্বর কাকে বলবো, যে স্বরধ্বনিগুলিকে বিশ্লেষণ করা যায় না, যেমন দেখো অ, আ, ই, উ, এ এই সমস্ত। আবার যৌগিক স্বরধ্বনি কি? একাধিক মৌলিক স্বরধ্বনির সমবায়ে যে স্বরধ্বনি গঠিত হয় তাকে যৌগিক স্বরধ্বনি বলে। আচ্ছা, এবার সন্ধ্যাক্ষর কাকে বলবো না, একাধিক স্বরধ্বনি সমবায়ে গঠিত বলে হয় যে শব্দ গঠিত হয় তাকে সন্ধ্যাক্ষর বলা হয়। দেখো ওই, ও, ঔ এইগুলো কুঞ্চিত স্বরধ্বনি, যেমন অ, ই, উ এই সমস্ত স্বরধ্বনি, এগুলো ওষ্ঠ বা দুইটি যে সন্ধ্যাক্ষর বলা হয় সেই স্বরধ্বনি সমন্বয়। আর সবৃক্ত স্বরধ্বনি কি না, ই, ইউ, এ, এই স্বরধ্বনির মুখ বিবৃতি বা সংকুচিত হয় বলে একে স্বরধ্বনি বলা হয়। সংবৃত্ত স্বরধ্বনি বলা হয়। আর বিবৃত স্বরধ্বনি কি না, ও, আ এই যে উচ্চারণের সময় মুখ বিবৃত যে প্রসারিত হয় তাকে বলা হয় যে বিবৃত স্বরধ্বনি। এটা গেল প্রথম প্রশ্ন। এবারে দ্বিতীয় যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নটা আপনাদেরকে করতে হবে, সে প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট এবং আপনার বাংলা সাহিত্যে বিশেষ করে আপনারা রাজা রামমোহন রায় এর নাম শুনেছেন, বিদ্যাসাগরের নাম শুনেছেন। এই সমস্ত মনীষীদের উপরে কিন্তু একটা হয় বিদ্যাসাগর, না হলে রাজা রামমোহন রায়, আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এই সমস্ত মনীষীদের ওপরে একটা প্রশ্ন থাকবে। একেবারে স্টার মেরে নিতে পারো রাজা রামমোহন রায়। ঠিক আছে, আমি এখন যে প্রশ্নটা আলোচনা করব সেটা রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের বাংলা গদ্য সাহিত্যের এদের অবদান কী ছিল সে সম্পর্কে আলোচনা করে। আবার এইবারে এটা আবার রাজা রামমোহন রায় আলাদাভাবে আসতে পারে, বিদ্যাসাগরে আলাদাভাবে আসতে পারে, কিন্তু এই দুটো একসাথে আসতে পারে, 5+5 মানে 5 করে আসতে পারে। ফলে এই প্রশ্নটা আপনাদেরকে করতেই হবে, ফলে এটাও স্টার মেরে নাও। এই দুটো প্রশ্ন সবসময় পরীক্ষাতে আসে এবং সেই জন্য এই প্রশ্নটা আমি আলোচনা করছি। এবার আসছি, তাহলে এটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো, ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে রাজা রামমোহন রায় বাংলা গদ্যে বাহক রূপে তিনি নিবদ্ধ রচনা আত্মনিয়োগ করেছিল। তার প্রথম গ্রন্থ ছিল বেদান্ত গ্রন্থ। ঠিক আছে,
রাজা রামমোহনের প্রথম যে গ্রন্থ ছিল বেদান্ত গ্রন্থ, কিন্তু তার এই সমস্ত রচনা ধর্ম সমন্বয়ে বিতর্কিত এবং অতিরিক্ত যুক্তিনিষ্ঠা বর্তমানে থাকায় একে কি হয় না প্রবন্ধ বলাও হয়ে থাকে। আধুনিক বাংলা যুক্তিবাদী ও বৈজ্ঞানিক মনের দ্বারা তিনি বাঙালি নবযুগের অগ্রপথিক করে তুলেছিলেন এবং তার ভাষা যে শব্দের যে পরিপুষ্ট ঠিক আছে বা মিষ্টতা, তার যে সমস্ত বাংলা সাহিত্য তা কোনোভাবেই অস্বীকার করা যায় না। তবে দু এক জায়গায় রাজা রামমোহন রায় ভাষা বিশেষ রসদ সঞ্চয়ও করেছিলেন। বেদান্ত গ্রন্থে পরে প্রকাশ হয়, এটা 1815 সালে, আবার বলছি 1815 সালে যে বেদান্তস্বর এই গ্রন্থটি যখন প্রকাশিত হয়েছিল, তখন তার নানান বচন উদ্ভূত করেই যে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করেছিলেন। এই গ্রন্থের ভাষাও অনেকটাই একই রকম ছিল। তাই রাজা রামমোহন রায়ের প্রধান কৃতিত্ব হলো এই যে বাংলা ভাষার বেদান্ত চর্চার পথকে তিনি সুগম করেছিলেন। রাজা রামমোহনের যে অনুদিত 5খানি যে উপনিষদ গ্রন্থ পাওয়া যায় এবং এর থেকে জানা যায় যে 10খানা উপনিষদের অনুবাদ ইচ্ছাই তার ছিল। যেমন যে তলবাক উপনিষদ, যে আবার ছিল ঈশাপিচ, আবার কঠোর পরিষদ, মুন্ডকোপনিষদ, যে মান্ডুকোপনিষদ, এই সমস্ত আছে। এই উপনিষদগুলি বাংলা যে সর্বত্রই আক্ষরিক অনুবাদ করেননি রাজা রামমোহন রায়। মাঝে মাঝে অনুবাদগুলি তিনি বিভিন্ন ভাবধারা তিনি পরিস্ফুট করেছিল। তাই ভাষা যথেষ্ট সরল ও স্বাভাবিক। রাজা রামমোহন রায়ের যে সাংস্কৃতিক জানেন না এইরকমই তা না, এবং যার জন্য খুব সুন্দরভাবে তিনি তুলে ধরতে সক্ষম হয়েছিল যে কাজে তিনি ফলে এই কাজে তার সাফল্য এসেছিল। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণের বিশেষ ভূমিকা নিয়েছিল এবং সহমরণ সম্পর্কে তার প্রথম পুস্তক প্রকাশিত হয়েছিল 1818 সালে। তাই সহমরণ বিষয়ে প্রবন্ধক ও নির্বোধক যে তিনি লেখনী ধারণ করেছিল তা তিনি 2টি ভাগে ভাগ করা হয়েছিল। তাই সতীদাহ আসলে জ্ঞানপূর্বক স্ত্রী হত্যা। তিনি যুক্তি বিনাশ করে দেখিয়েছেন যে স্ত্রীলোককে অল্প বুদ্ধি বলা উচিত নয়, কারণ আমাদের সমাজে তাদের নিজেকে প্রমাণ কোনো সুযোগ দেওয়া হয়নি। সেই সুযোগ দেওয়ার পর যদি দেখা যায় তারা যে বুদ্ধিহীন, তবেই এই অভিযোগ খাটবে না। এটাই পরিষ্কারভাবে তিনি তুলে ধরেছিলেন। ব্রাহ্মণ সেবধিক এবং যে পৌত্রিক শিষ্য সম্পূর্ণ যা প্রথা প্রধান ব্রহ্মনিষ্ঠ গৃহ লক্ষণ, এই বিভিন্ন এই সমস্ত কায়স্থ যে মদ্যপান বিষয় বিচার প্রভৃতি যে সমস্ত গ্রন্থ তিনি রচনা করেছিলেন সেই সম্পর্কে প্রচুর তার সেখানে তুলে ধরেছিলেন। পরবর্তীকালে বিদ্যাসাগর গদ্য ভাষায় যে ছেদ টেনেছিল, তিনি জ্যোতি প্রয়োগ দ্বারা যে শৃঙ্খলা যে আনার চেষ্টাও করেছিলেন। রাজা রামমোহন রায়ের বাংলা গদ্যের যে প্রকাশ যে ঘটেনি, কিন্তু বাংলা গদ্য অন্বেষণে তিনি স্পষ্টভাবেই গৌরব ব্যাকরণ তিনি গড়ে তুলেছিলেন। এই গ্রন্থের যে ব্যাকরণের দিকগুলো, যে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক এই সমস্ত যে দিকগুলো তিনি পরিষ্কারভাবে রাজা রামমোহন তুলে চেষ্টা করেছিলেন। রাজা রামমোহনের সম্পর্কে আলোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ কিন্তু একবার বলেছিল যে কী রজনী, কী রাজনীতি, কী বিদ্যাশিক্ষা, কী সমাজ, কী ভাষা, আধুনিক যে বঙ্গদেশে এমন কিছুই নাই যে রাজা রামমোহনের হস্তান্তর সূত্রপাত হয়নি। অ্যাকচুয়ালি তিনি এতটাই জ্ঞানী মানুষ ছিলেন যে রবীন্দ্রনাথ পর্যন্ত মুগ্ধ হয়ে গিয়েছিলেন রাজা রামমোহনের সাহিত্যের উপরে। রবীন্দ্রনাথের পূর্বে ঈশ্বরচন্দ্র গুপ্ত বলেছিল যে দেওয়ানরাজ জলের ন্যায় সহজ ভাষায় লিখিত যে ঈশ্বরগুপ্তের আলোচনার প্রশংসা করেছিলেন। এবং রাজা রামমোহন রায়ের তাঁর যা অবদান বাংলা সাহিত্যে সেটা কোনো মতেই অস্বীকার করা যায় না। বাংলা গদ্য সরলীকরণ প্রবন্ধে মননশীল পথেই তিনি তার
পত্রিকা যে সাদম্বর যে কাদম্বনী বিভিন্ন যে ভূমিকা পালন করেছিল, সৃজন গদ্যরীতি প্রায় 10 শতক ধরে বাংলা ভাষা যে ভাষাভাষীর যে গদ্য লেখা তা অনুসৃত হয়েছিল। তাই গদ্য প্রবন্ধে নানান নিয়মকানুন তিনি বিচার করেই তিনি লিখেছিলেন। বিদ্যাসাগরের কথা এবার আসছি। বিদ্যাসাগর 19 শতকে মধ্যভাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য জগতের আবির্ভাব ঘটেছিল। অবশ্য 1847 সালে বেতাল পঞ্চবটি যে গ্রন্থ রচনা করে কৃষ্ণলীলা অবলম্বনে বাসুদেবের চরিত্র নামে একটি গ্রন্থ তিনি রচনা করেছিলেন। সেই গ্রন্থে মুদ্রিত যে কপি পাওয়া যায়নি। তবে ডক্টর সুনীত কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে বিদ্যাসাগরের পূর্বে বাংলা গদ্যের বিকাশের শ্রীরামপুর যে মিশনারি ফোর্ট উইলিয়াম কলেজের মুন্সিরা ও উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কা, রাজা রামমোহন রায়, ভবানীচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট প্রচেষ্টায় ছিল। তাই রাজা রামমোহন রায় গৌড় ব্যাকরণ রচনা করেছিলেন। বাংলা ভাষায় প্রয়োগ বিধি ব্যাকরণ ও সম্মত ব্যাখ্যা তিনি করেছিলেন। কিন্তু পূর্ববর্তী গদ্য লেখার ক্ষেত্রে বিদ্যাসাগরের গদ্যের পার্থক্য কখনো অস্বীকার করা যায় না। প্রথমে তার দাঁড়ি কমা উপযুক্ত স্থানে প্রয়োগের দ্বারা বাংলা ভাষা বা বাংলা গদ্যের ধ্বনি ঝঙ্কার বা পদলীলাত্মক সৃষ্টি করেছিল। তাই বাংলা গদ্যের যে উন্নতির জন্য নয়, ছন্দের প্রয়োগ এবং উপযোগীবাদের বিদ্যাসাগর প্রবন্ধ অন্যান্য যে গ্রন্থ রচনার যে ব্রতী হয়েছিল, যে মৌলিক যে গ্রন্থ রচনা সমর্থন থাকা সত্ত্বেও জনহিতের কর্ম বা সমাজকর্মে তিনি রপ্ত ছিলেন বিদ্যাসাগরের। তাই অনুবাদ গ্রন্থ বা বিতর্কমূলক গ্রন্থ রচনা তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। কারণ বিদ্যাসাগর কোনো সমালোচক বিবর্তনের যে পুস্তকের রচনায় তিনি অনুবাদ ছোট আকারে তিনি দেখিয়েছিলেন। তাই বাংলায় যে বিদ্যাসাগরের যে অনুবাদ নিছক আক্ষরিক অনুবাদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তার বহু ক্ষেত্রে অনুবাদের যে অনুসৃষ্টি বাংলার সাহিত্য কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস অনুবাদের রূপের তিনি ব্যাখ্যা করেন। ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রের পঠন পাঠনের জন্য বিদ্যাসাগরের প্রথম যে গ্রন্থ অনুবাদ করেছিল সেটা হচ্ছে বেতাল পঞ্চবটি, যেটা হচ্ছে 1847 সালে গ্রন্থ। হিন্দু গ্রন্থ বা বৈতাল যে পঞ্চশীর অনুবাদ করেছিলেন। এই গ্রন্থে বিদ্যাসাগর তার দাঁড়ি কমা প্রয়োগের দ্বারা বাংলা গ্রন্থের মনোমোহিনীর যে একটা অপূর্ব স্থান তিনি দখল করেছিলেন। তার লেখা ছাত্র পাঠ কয়েকটা অনুবাদ গ্রন্থে যে মার্শাল হিট অফ বেঙ্গল, এই কয়েকটা অনুবাদ অবলম্বন করে তিনি বাংলা ইতিহাসে 1848 খ্রিস্টাব্দে সিরাজদৌল্লা যে সিংহের যে আরোহণ প্রসঙ্গে তিনি সূত্রপাত করেছিলেন। ঠিক আছে। এছাড়া চেম্বার্স বায়োগ্রাফিক অবলম্বনে জীবন চরিত্র এবং চেম্বার্স রুডিমেন্ট অফ দ্য নলেজ অবলম্বনে তিনি বোধোদয়, এরকম বহু বই তিনি রচনা করেছিলেন, যেখানে তিনি বাংলা সাহিত্য সম্পর্কে নতুন অবদান তিনি সৃষ্টি করে গেছেন। বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক যে রচনা প্রতিবাদী সত্তার যে পরিচয় দিয়েছেন। তাই কুৎসাতিক উপযুক্ত যে ভাইঘোষ বা ছদ্মনামে লিখেছিলেন। অতি অল্প হলেও তিনি আবার অতি অল্পই হইল এবং ব্রজবিলাস, এছাড়াও তিনি আরও 3টি গ্রন্থ তিনি রূপায়ণ করেছিলেন, যেগুলো রত্ন পরীক্ষা এবং বিদ্যাসাগরের বিশেষ করে সামাজিক যে ন্যায়বোধের সংকেত তিনি তুলে ধরেছিলেন। তাই বাংলা সাহিত্যের বিদ্যাসাগরের ভূমিকা কোনো মতেই অস্বীকার করা যায় না। তার নিঃসন্দেহে তার স্ত্রী ও স্ত্রীদান তিনি রবীন্দ্রনাথ তাই বিদ্যাসাগর সম্পর্কে তিনি লিখেছিলেন। বিদ্যাসাগর বাংলা গদ্য ভাষায় যে উচ্চ শৃঙ্খল জনতাকে সুবিভক্ত বিন্যস্ত ও সুপরিকল্পিত সুগঠিত করেছিল, তা সহজ পদ্ধতি ও কর্মশীলা তার দান ছাড়া আর কিছু নয়। তাই বিদ্যাসাগরের বাংলা ভাষা তার তান, লয়
ছন্দের মাধুর্য দ্বারা আকৃষ্ট হয়েছিল এবং তার হাতে সার্থক শিল্প সমৃদ্ধ রচনা হয়েছিল। আমি এই পর্যন্ত রাখছি। আর নেক্সট দিনে আপনাদের ইম্পর্ট্যান্ট কোনো বিষয় থাকলে বলবেন, সেটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।